নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, নতুন সরকারকে আপনারাই এনেছেন, অর্থাৎ বাংলার মানুষ। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় আসার পর থেকেই যারা এতদিন অর্থাৎ ১৫ বছর বাংলাকে শাসন করেছে তৃণমূল কংগ্রেসের, নির্দ্বিধায়, এটা বলতে কোনো দ্বিধা নেই যে দুর্নীতির ওপর কিন্তু ডক্টরেট করেছে সব ক্ষেত্রে। কিন্তু আমাদের প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কি প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? কেন কথা বলছি? কারণ আপনারা জানেন গতকালকেই যে খবর নিয়ে, যে বেদনাদায়ক খবর নিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু নিন্দা করেছেন, আক্ষেপ করেছেন, আফসোস করেছেন, দুঃখ পেয়েছেন। সেটা কি? রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, অধ্যাপক, বাংলার অধ্যাপক আশীষ বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছেন। এবং যে ছবি আপনারা দেখছেন, কি বেদনার এক ছবি দেখুন। সব রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একটাই কথা বলেছেন যে আশীষ বাবুর মতো কিন্তু মানুষ ছিল না। তিনি কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এটি সুইসাইড নোটও কিন্তু পাওয়া গেছে। খুব দুঃখের ছবি যা আমরা বাংলার মানুষের সামনে তুলে ধরছি। এটা গতকালকের ছবি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তিনি এই চরম সিদ্ধান্ত কেন নিলেন? কারণ রিসেন্টলি ২১শে জুলাই যখন তিনি আসছিলেন কলকাতা, ২১শে জুলাই তিনি একদম রিসেন্টলি শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ত্যাগ করে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গেছিলেন। কিন্তু তাকে কিন্তু চোর, চোর স্লোগান শুনতে হয়েছিল। একদম দেখুন যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি কুণাল ঘোষ কি বলেছেন আশীষ বাবুর এই মৃত্যু নিয়ে। শুনুন। এটা খুবই দুঃখের এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে প্রথমে, শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য। সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুলি ছিলেন। ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন এগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো আমরা। তার কারণ হচ্ছে, যদি তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগ অভিমান থাকতো, তাহলে একটা লোক আজ পর্যন্ত তার ফেসবুকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবি থাকে না। শেষ কয়েকটা পোস্ট দেখা হোক, অ্যাটলিস্ট চাটনের কোনো ছবি নেই। তো সুতরাং গেছে, ওদের দায়, ওরা এই লোকটার উপর মানসিক চাপ দিয়ে নিয়ে গেছে। এই লোকটাকে যখন বিজেপি গুন্ডাগার্দি করেছে তখন তাকে প্রোটেকশন দেয়নি, একটা স্টেটমেন্ট করেনি, গুন্ডাটাকে গ্রেপ্তার করাবার ব্যবস্থা করেনি। আজকে যখন এটা বিজেপি নিজেদের মুখ রক্ষায়, বিজেপির হিজ মাস্টার্স ভয়েস, এইচএমভি লোগো দেখেছেন, মাইকের সামনে বসে থাকে একটা কুকুর, তো মাইকটা শুভেন্দু, কুকুরটা ঋতু, তো চাটন। তো ফলে বিজেপির কথাটা যাতে এই ঝড়টা বিজেপির গায়ে না আসে, সেই জন্য এই চাটন বাহিনীকে নামিয়েছে। দেখুন, আমরা পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং কুণাল বাবু কি বলেছেন আপনাদের সামনে আমরা রাখলাম। এই কিরকম রাজনীতি, যার জন্য একজন বাংলার অধ্যাপক, যার ব্যাপারে এই খবর শোনার পর প্রত্যেকেই একটা কথা বলছেন যে খুব ভালো মানুষ ছিল, দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই কিন্তু যুক্ত ছিলেন না। তাহলে এই চরম সিদ্ধান্ত তিনি কেন নিলেন? আমাদের সঙ্গে আজকে এই প্যানেলে যারা যারা আছেন আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আজকের পর্বে যারা আছেন অধ্যক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল, আমাদের সঙ্গে আছেন জাতীয় মুখপাত্র কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রয়। আপনাদের তিনজনকেই আজকের
এই পর্বে আমি স্বাগত জানাবো। প্রথমেই চন্দনদা আপনাকে দিয়ে আমি শুরু করব। একসময় কিন্তু তিনি কংগ্রেস করতেন, আশিস বন্দ্যোপাধ্যায় আপনাদের দলে ছিলেন এবং আপনি ব্যক্তিগতভাবে তাকে চেনেন আমাকে বলছিলেন অনুষ্ঠান শুরু করবার আগে। কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন এই মর্মান্তিক পরিণতি তার এবং কেন এই সিদ্ধান্ত তিনি নিলেন? চন্দনদা। দেখো, তোমার এই প্রশ্নের মধ্যে দুটো দিক আমি অবশ্যই লক্ষণীয়। একটা ইমোশনাল দিক, যেখানে একজন ভদ্র রাজনীতিক এবং দীর্ঘকালীন রাজনীতিক, তাকে আমরা হারিয়েছি এবং হারিয়েছি একটা আত্মহত্যার মাধ্যমে, এবং যেটা নাড়িয়ে দিয়ে গেছে পশ্চিমবাংলার বর্তমান সামাজিক রাজনৈতিক সংকটকে। আর দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির মান এতটা নিচে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মানুষ রাজনীতি কোনো শব্দ ব্যবহার করলে তাকে হেনস্থা কিভাবে হতে হয়, একটা নতুন কালচার আমরা দেখেছি। এবং সেই কালচারের জন্মটা হয়েছে কিন্তু 4 তারিখ থেকে মে মাসে। আমরা বারবার দেখেছি যে হঠাৎ কিছু সাধু এবং হঠাৎ কিছু সাধু বেশি মানুষ, তারা বিভিন্নভাবে একটা কালচারের জন্ম দিচ্ছেন বা তাকে অ্যাবেট করছেন, মুখে তারা যাই বলুন, যার পরিণতি কিন্তু খুব স্বাভাবিক অর্থে সজ্জন মানুষদের মানসিকতার উপরে একটা ব্যাপক প্রভাব ফেলছে, এবং তার ফল আশিসদার মৃত্যু। আমি তোমাকে কেন বলি, আশিসদাকে আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন থেকে চিনি। আশিসদা বীরভূম কংগ্রেস রাজনীতির একজন স্তম্ভ ছিলেন। তোমাদের মনে থাকতে পারে, একদিকে ছিলেন সিউড়িতে সুনীতি চট্টরাজ, আর একদিকে ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী, যাকে 1 টাকার ডাক্তার বলে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করতেন, সেটা বোলপুর। এবং আশিসদা ছিলেন রামপুরহাট। এই ত্রয়ী আমাদের বীরভূম জেলা কংগ্রেসকে যথেষ্ট রকম উজ্জ্বল সম্ভাবনা দেখিয়েছে কংগ্রেসের বিভিন্ন সময়। মানুষটি দল ছাড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগদান করেন, মন্ত্রী হন, সব কিছুর মধ্যেও কিন্তু ওই ক্যারেক্টারটা রয়ে গেছে, যেটা ছাত্র পরিষদের ক্যারেক্টার এবং কংগ্রেসি চরিত্র। আশিসদা সজ্জন ভদ্র একটা মানুষ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আশিসদার এই পরিণতিটা হলো কেন? এটা তো ইন্ডিভিজুয়াল আশিসদা না, এরকম বহু মানসিকভাবে বিপর্যস্ত বহু তৃণমূলী আছে যারা দলটা করেছেন। এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা কোনো রাজনৈতিক দলে অ্যাবসলিউট কারাপ্ট হতে পারে না, এটা হওয়া সম্ভব না। কতিপয় মানুষ বা তাদের নেতৃত্বের একটা বড় ভূমিকা, প্রচ্ছন্ন মদত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা গিয়ে পড়েছে কার ওপরে? এবং পেশার ট্যাকটিক্সটা তৈরি হচ্ছে কিভাবে? ধরুন, আমরা নতুনভাবে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ড্রিম থেরাপি, এবং সেটা বোধহয় একটু এন্টারটেনমেন্টের পর্যায়ে পৌঁছে গেছে, যে কাউকে হেনস্থা করা কিভাবে করা যেতে পারে, এবং সেটা আলটিমেটলি এমন একটা পর্যায়ে পৌঁছেছে। আর চোর চোর স্লোগান, এইগুলোকে মিলে কোনো মানুষের যদি সামাজিক অসম্মান করবার উদ্দেশ্য থাকে, 5 জন মিলেই তাকে হেনস্থা করতে পারে, এবং সেই হেনস্থার পিছনে একটা রাজনৈতিক কারণ খোঁজা যেতে পারে। এবং এটা যে সামাজিক সংকট, বারবার আমরা হুঁশিয়ার করছি, বারবার বলেছি, শুভেন্দুবাবু বলছেন, শ্রমিকবাবু বলছেন কাজ করছেন না, অথবা তাদের সরাসরি কোনো প্রভাব নেই। কারণ ঘটনাটা ঘটছে। আমি একটা জিনিস বুঝি, কোনো একজন অ্যাকিউজকে, সে তখন প্রমাণিত সত্য নয়, ট্রায়ালে, এখানে শীর্ষেন্দু আছেন, ট্রায়ালে যখন তাকে নিয়ে যাওয়া হবে, প্রোটেকশনের দায়িত্ব তো পুলিশের। আমি একটা জিনিস বুঝি না, তাকে হেলমেট পরাতে হবে কেন, বা অত ক্লোজে ক্রাউড আসতে পারবে কেন? তাহলে কি উদ্দেশ্য প্রণোদিত এটা চক্রান্ত? আশিসদার মৃত্যু যথেষ্ট মর্মান্তিক, কিন্তু একটা জিনিস আমরা বারবার বলতে পারি, রাজনৈতিক বিভেদের উঠতে উঠে এই ধরনের মানুষরা রাজনীতিকে প্রকৃত অর্থে রাজনীতিকে এনরিচ করেছেন। আজকে তার মৃত্যু আমাদের বুঝিয়ে দিল এই এনরিচমেন্টের কোনো ভ্যালু নেই। বেশ, শিশুন্দর আপনার কাছে আসবো। তার আগে মহানন্দ দি, আপনি একজন অধ্যক্ষা এবং তার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, আপনি কিভাবে দেখছেন? তিনিও একজন অধ্যাপক ছিলেন, বাংলার অধ্যাপক, কি বলবেন? দেখো, চাণক্যের অর্থশাস্ত্রে তিনি একটা কথা লিখেছিলেন যে যে দেশে শিক্ষকের সম্মান নেই সেই দেশ পরিত্যাজ্য। অর্থাৎ শিক্ষক, ডাক্তার বা অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ, তাদের সমাজে একটা সম্মান থাকে, সেই সম্মানটা তাদের অর্জন করতে হয়। কাজেই সমাজে যদি এইসব মানুষরা হেনস্থা সম্মুখীন হন, তাহলে এটা কিন্তু সমাজেরই একটা দিককে প্রতিফলিত করে। যেমন ধরো, ওনার একটা কথা, ওনার যে সুইসাইড নোট যেটা সামনে এসেছে, আমরা মিডিয়া থেকে জেনেছি যে রাজনীতি করার কি অপরাধ। অর্থাৎ উনি বলেছেন, আমার পরিবারের কেউ যেন রাজনীতি না করে, একটা ভয়ঙ্কর বার্তা উনি দিয়েছেন।
দেখো, রাজনীতি কথাটার মধ্যেই তো একটা নীতি শব্দ আছে, সেটা বাদ দিয়ে রাজনীতি শব্দটার কোনো মানে থাকে না। যদিও বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধরনের ঘটনা বা ঘটনা বহুল যে সমস্ত ইভেন্ট হতে মানে হয়ে চলেছে, মানুষ, সাধারণ মানুষের জন্য সত্যি করুণা হচ্ছে। তার কারণ তারা বিশ্বাস করে একজন জনপ্রতিনিধিকে ভোট দিচ্ছেন, ভোটের রেজাল্ট বেরোবার পরে সেটা হার জিত দেখে সঙ্গে সঙ্গে তারা তাদের একেবারে ভোল পাল্টে ফেলছে। অনেকে আবার এটাকে গিরগিটি বলছে। আমি বলছি যে গিরগিটিকে অপমান করবেন না প্লিজ। গিরগিটি একটা নিরীহ প্রাণী, সে প্রাকৃতিক কারণে তার আত্মরক্ষার জন্য তার রং বদলায়। এরা গিরগিটির থেকেও মানে অধম বলে আমি মনে করি। বেশ, অর্থাৎ মানুষের বিশ্বাসের সঙ্গে আঘাত করা হচ্ছে এই ধরনের মনোবৃত্তি। অর্থাৎ রাজনীতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এবারে সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এইরকম একজন মানুষ, আশিস বাবুর মতো একজন উচ্চশিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, নীতিবান মানুষ, সর্বোপরি তার আশেপাশে যারা কাজকর্ম করেছেন, যেটা একটু আগে চন্দন দাও বললেন, সেটা হচ্ছে যে পার্সোনালি যারা ওনাকে চেনেন তারা বলছেন যে উনি সৎ ছিলেন, নীতিবান মানুষ ছিলেন, একদম, রাজনীতিটাকে সমাজ সেবার মতো করে দেখেই উনি রাজনীতি করেছেন। তার যদি এই পরিণতি হয়, তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি, কোন বার্তা দিয়ে যাচ্ছি? যে রাজনীতির সঙ্গে দুর্নীতি যদি সমার্থক হয়ে যায়, তাহলে তো ওই মানে ছোটবেলায় সেই সমার্থক শব্দ আসে না, তাহলে তো এবারে রাজনীতির বদলে সেই দুর্নীতি কথাটা বসবে। অর্থাৎ এই দুটো এমন ভাবে জড়িয়ে গেছে যে যে কোনো মানুষ, সাধারণ মানুষ, তারা রাজনীতিবিদদের দেখলে ডিম ছুটছে, তাদের চোর বলছে। অর্থাৎ এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। বেশ। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে নিন্দে করেছেন এবং বলছেন আমি দেখছি এটা কিভাবে এর তদন্ত হবে, একদম। কারা এই All ধরনের details থ্রেট একদম, দিয়েছে। একদম, একদম। এটা নিশ্চয়ই একটা সদর্থক দিক, কিন্তু সামাজিক ব্যাধি দূর করা এত সোজা ব্যাপার নয়। সমাজের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে এবং রাজনীতি করছে বলেই সেই মানুষটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এ নিশ্চয়ই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য নয়। একদম। এটা কিন্তু সামাজিক ব্যাধি হয়ে যাচ্ছে। এটার জন্য চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। শীর্ষেন্দুদা, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি এই যেটা মহানন্দী বললেন যে প্রত্যেককে দেখলে ডিম থেরাপি আর ডিম ছোড়া আর চোর 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 বলা প্রত্যেককে, এবং এটা সত্যি কথা যে 4 তারিখের পর থেকে কিন্তু এটা যত দিন যাচ্ছে এটা কিন্তু বাড়তে থাকছে আইনজীবী হয়ে। এবং এই মর্মান্তিক মৃত্যুকে আপনি কিভাবে দেখছেন শীর্ষেন্দুদা, কি বলবেন? মান আর হুঁশ নিয়ে মানুষ, একদম, হুঁশ অর্থে বিচার, বুদ্ধি, বিবেক। সেই মানটা যখন থাকে না, তখন তার বেঁচে থাকার মধ্যে টানাপোড়েন চলে। যে জিনিসটা আশিস বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলেছিল। তিনি সকালবেলা পতাকা উত্তোলন করলেন 15ই আগস্টে, 12টা অবধি গল্প করলেন, তারপরে তিনি তাকে কি হলো সেইটাই রহস্য থেকে গেছে। আজকে আশিস বন্দ্যোপাধ্যায় যে মানুষটি, যে দলেরই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, তাকে সৎ, নির্ভীক এই নেতা হিসেবে সবাই প্রত্যেকে বলেছেন। তা সেই জায়গা থেকে যে জিনিসটা উনি করেছেন, যেটা হয়তো করতে হয়েছে কিংবা কোনো প্ররোচনা দিয়েছেন, কে রাস্তা আটকালো 21শে জুলাই, কে বলল তাকে যে তাই দুর্নীতি করেছেন, চুরি করেছেন, আবার কে টুপি পরে এখনকার এমএলএ কি তখনকার এমএলএ জানি না, তারা কি বললেন, এগুলো বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। গতকাল বীরভূমের এসপি বললেন যে এটা এনকোয়ারি হবে না, ইনভেস্টিগেশন হবে। এনকোয়ারি আর ইনভেস্টিগেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বেশ, এখানে বেশ। বিচার বিভাগীয় তদন্ত হবে। আজকে কেউ যদি প্ররোচনা দেয়, তাহলে আগেকার আইনের আইপিসির 363 আর এখনকারের 306 এবং এখনকারের 108 বিএনএস এর 10 বছরের জেল, সেগুলো দেখতে হবে। কেন হবে না? শুধুমাত্র যে মানুষটি চলে গেলেন, যে মানুষের সঙ্গে প্রত্যেকটা দলের মানুষ, অন্যান্য নেতা আদর্শগত পার্থক্য থাকলেও তারা বলছেন যে সৎ, ওনার ভাইপো কিংবা ভাইপোর বউ, তাদের অভিযোগ করে ওনার এই স্ত্রীও বলেছেন, মুহূর্তে ওনার স্ত্রীও স্ত্রী, বলেছেন, একদম। এই মুহূর্তে তার মামলা চালানো উচিত। আজকে একটা ছবি কিংবা একটা ভিডিও ভাইরাল হচ্ছে। 2006 সালে বিধানসভা যখন প্রাক্তন মন্ত্রী ভাঙচুর করেছিলেন, তখন অসংসদীয় একটা কথা এই আশিস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি মনে করি তৃণমূল কংগ্রেসে থাকলে শিক্ষিত মানুষেরও এই বুদ্ধি লোপ পায়, সেই জন্য উনি বলেছিলেন। তাতে আশিস বন্দ্যোপাধ্যায়ের গায়ে
কালি রাখতে পারে না। যে জায়গাটাতে আশিস বন্দ্যোপাধ্যায় নিজের আদর্শ, নিজের বিবেক, নিজের মান বজায় রেখেছিলেন, সেটা প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় বলেছেন। ব্যক্তিগত দিক থেকে কারোর যদি আক্রোশ থাকে সেটাও দেখতে হবে। যদি আদর্শগত, তার বিবেকমান এবং তার মতপার্থক্য স্বাভাবিক হলেও যখন ব্যক্তিগত কোনো আক্রমণ থাকে, সামাজিক বিভেদ রূপ নেয়, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খারাপ। সেটা ভারতবর্ষে, সেটা বাংলায়, যে কোনো রাজ্যে যে গণতন্ত্রকে আমরা মাথা উঁচু করে রাখতে পারি, যে 15 আগস্টে সেই দেশকে আমরা, দেশের পতাকাকে, দেশের আদর্শগত দিক থেকে আমরা এগিয়ে চলতে থাকি। বেশ, আজকে ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি দেখবেন, কি দেখে তারা রাজনীতিতে আসবেন? আগে রাজনীতি নিজের সেবা করার জন্য আসতেন, এই তার রাজনীতি। যাকে খুশি তো আপনাকে ডিম মারবেন, এটা অপরাধ। ডিম মারলে লাগে না বলে ডিম মারছি, আজকে গুলি ছুঁড়লে সে মরে যাবে বলে গুলি ছুঁড়ছি না। ডিম ছোড়াটাও অপরাধ, এটা এই সরকারকে ভাবতে হবে। এই সরকার অবশ্যই, আজকে মুখ্যমন্ত্রী সেই আস্থা দিয়েছেন, সেই শুভেচ্ছা আপনি পেতে পারেন যে ওনার প্রতিটা জায়গায় প্রতিটা তদন্ত হবে। এটাই তো চাই, এটাই তো ভয় আউট, এটাই তো ভরসাহীন। এই ভরসা মানুষকে যেমন দিচ্ছেন, সেই ভরসাটা রং না দেখে আইন শৃঙ্খলা ঠিক আমি রাখতে ঠিক হবে। এখান থেকেই আমি চন্দনদা আপনার কাছে আসবো। মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু উনি বলেছেন যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি এবং কল ডিটেলস রেকর্ড দেখে। কিন্তু আমার প্রশ্ন আপনাকে, যে এই যে থ্রেট, অর্থাৎ এরকম সিদ্ধান্ত তিনি কেন হঠাৎ করে নিলেন, এটা কিন্তু জানা দরকার। এবং কুণাল বাবু, দ্য ব্লেম গেম চলছে। কুণাল বাবু একবার বলছেন যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে তুমি ইনডাইরেক্টলি, তার দলের দিকে, তার গ্রুপের দিকে তিনি মিন করছেন, আবার সঙ্গে সঙ্গে শাসক দলের উপরও কিন্তু তিনি ইন্ডিকেট করছেন। আলটিমেটলি আপনার অ্যানালিসিস কি বলছেন? না, আমি এখানে পরিষ্কারভাবে বলি, আমরা থ্রেটকে একটা পারসেপশন বলি। রাইট, এই থ্রেটটাকে তুমি প্রমাণ করতে পারো বা না পারো, থ্রেটটা একটা পারসেপশন, এবং সেই পারসেপশনটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলি, আজকে মুখ্যমন্ত্রী 3 মাস, প্রায় 100 দিন হলো উনি রাজ্যের দায়িত্বে। এবং আমি কেন বললাম 4 তারিখের পর থেকেই আমরা যে ডিম ছোড়া বা ডিম থেরাপির যে একটা আঙ্গিক দেখেছি, সেই কনটেক্সটারও কিন্তু 100 দিন পূর্ণ হচ্ছে। সুতরাং বুঝতে হবে 100 দিন ব্যাপক সময় একটা অ্যাডমিনিস্ট্রেশনে শুধু ডিম ছোড়ার ক্ষেত্রে কোনো কেস আনা, একটা কেসও হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, শীর্ষেন্দু যেটা বললেন যে ইট ইজ ভেরি সিম্পল, তুমি যখন অ্যাটাক করছো, এবং আমি বারবার যেটা বুঝি, যখন অ্যাকিউজড আন্ডার দি শেড অফ পুলিশ তাকে শেড করছে, রাইট, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, সেই প্রোটেকশনের পেরিফেরিতে দায়িত্ব ঢোকে কি পুলিশ। করে? একদম, ওই একদম। ওই অ্যাম্বিটের মধ্যে আমি দেখলাম একজন অ্যাকিউজড এই আরজি করার ক্ষেত্রে তাকে লাথি মারা হচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, ইভেন স্লো মোশনে তাকে লাথি মারা হচ্ছে। হাউ কুড ইট বি পসিবল? আশেপাশে পুলিশ কি করছে? কর্ডন করা হয় না কেন? যদি এই পারসেপশনটা থাকে, আমি যার জন্য পারসেপশন বললাম। Right. আর মুখ্যমন্ত্রী 100 দিন ধরেই বলে চলেছেন উনি সমর্থন করেন না। কি অ্যাকশন নিয়েছেন যারা ডিম ছুঁড়েছে? কি অ্যাকশন নিয়েছেন এই ডিম ছোড়া বন্ধ করবার জন্য? কি অ্যাকশন নিয়েছেন পুলিশ কর্ডন করে অ্যাকিউজদের যাতে ফিজিক্যাল হার্ট না হতে পারে? আর তার সাথে সাথে সামাজিক অসম্মান। শ্রমিক বাবু তো এই বলেছেন ঘটনাটা আমি চন্দনদা সেটাই যে বলি। নিজের দিকেও কিন্তু সে ডিম আমি একদিন ঠিক- ফেরত আসতে পারে। এক্স্যাক্টলি, Right. আমি তোমাকে বলছি এটা কালচার। আমি পারসেপশনের কথা এই কারণে বলছি, তুমি যে সেট অফ কালচারটাকে তৈরি করেছো, দেখো বাংলার রাজনীতিতে, সত্যি কথা বলতে দীর্ঘকালীন রাজনীতিতে আমরা আর যাই করি, পশ্চিমবাংলার রাজনীতিকরা চোর দুর্নীতি এটা কিন্তু ছিল না। একদম। আমি তোমাকে বারবার বলি, আমরা হয়তো রাজনীতিতে লড়াই করেছি, সংঘাত, সংগ্রাম, রক্তপাত, এটা পশ্চিমবাংলার যদি বদনাম থেকে থাকে, কিন্তু দুর্নীতির বদনাম ছিল না যে বদনাম এখন। তুমি জানো শিক্ষামন্ত্রী ছেলে, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, যেখানে হাত দিচ্ছ সেখানেই দুর্নীতি। এই দুর্নীতি তদন্ত করুক, সেখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা এই দুর্নীতির মোড়কে টার্গেট করে বসে আছে, যে রাজনৈতিক টার্গেটটাকে আমি দুর্নীতির মোড়কে, যে কোনো মানুষকে আমি চোর বলে দেবো আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো, এবং তারপরে তার সেন্টিমেন্টাল আঘাতটাকে তারা নিতে পারবেন না, একদম। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী ব্যথিত। মুখ্যমন্ত্রী বলছেন খুব স্বাভাবিক, ব্যথিত, কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাকশনটা কি? আমি আবারও বলি, যথেষ্ট সত্যি কথা বলেছেন শীর্ষেন্দু, যে এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন They are must different. be একদম, investigated. একদম। There is no doubt. মোহনাদি সংক্ষেপে, তারপর আমরা পরের টপিকে যাব। মানে আগের কুণাল বাবুর স্টেটমেন্ট আপনি আগের শুনলেন। জমানাতে আমরা দেখেছিলাম যে কোনো ঘটনা ঘটলে মানে গোটা মানে দল এবং প্রশাসন যে দুটো আলাদা, এটা করা যেত না।
মানে প্রশাসক হিসেবে তো একটা নিরপেক্ষতা রাখতে হবে, যে কোনো যেই চেয়ারে বসবেন তাকে নিরপেক্ষভাবে বার্তা দিতে হবে। কিন্তু আমরা দেখতাম যে কোনো ঘটনা, সেটা একটা নারীর ধর্ষণ হচ্ছে বা অন্যায় হচ্ছে, সেখানে গোটা দল তার বিরুদ্ধে চলে যেত, তার বিরুদ্ধে কথা বলা হতো। সে কামদুনি হোক বা আরজিকর হোক, আরজিকরের যে ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে দল মানে সেই ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যেত। আমরা বেশ। এটার পরিবর্তন চাই। সেই জন্যই বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত এইটুকু মুখে আশ্বাস দিয়েছেন যে এটা দেখা হবে, এবং আমরা চাইবো পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিক, না হলে কিন্তু এই ডিম থেরাপিও বন্ধ হবে না এবং অপরাধ দমনও করা যাবে না। বেশ। সামাজিক যে ব্যাধিগুলো তৈরি হচ্ছে, এগুলো দমন করতে গেলে প্রথমত সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেটা যেমন সরকারের কাজ, তার সঙ্গে পুলিশকে আইন রক্ষক হিসেবে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এই দুটোর মেলবন্ধন হলে তবেই কিন্তু একটা সুস্থ সমাজ তৈরি হয়। বেশ, সুচেতনতা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা যে পরবর্তী যে টপিকে যাব, আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি দিল্লিতে যে আন্দোলন করেছিল নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে, শেষ পর্যন্ত কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছিল। এবং সেখানে যে একজন অংশগ্রহণ করেছিল আব্দুল হাফিজ, এরকম অভিযোগ উঠে আসছে তার বাবা শেখ মোহাম্মদ মাফিককে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং বিজেপির দিকে কিন্তু সরাসরি আঙুল। তো এই নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব বাঁকুড়ার ইন্দাসের ঘটনা, এবং সেখানে কিন্তু সিজেপির প্রতিনিধি যাচ্ছে, অর্থাৎ টুইট করে জানিয়েছে সে, দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি। কিন্তু আব্দুল হাফিজ ঠিক কি বলেছেন আগে আপনাদের সামনে রাখবো, তারপর এই নিয়ে আলোচনা ঢুকবো। আব্দুল হাফিজ, যার বাবা শেখ মোহাম্মদ মাফিককে যাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে, ঠিক কি বলেছেন শুনুন। এইখানে গ্রামে আপনার নিউজ করছেন, গ্রামে যে পাড়া জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল আমার বাবাকে মেরে রক্তপাত করে। আমি একটা আমার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আছে যেখানে রক্তপাতের ভিডিও আছে। বাকি ভিডিও আমি যেহেতু সোশ্যাল মিডিয়া আমার ইনস্টাগ্রামটা আমি এইমাত্র রিকভার করলাম, ঠিক আছে? তো ওইখানে একটা ভিডিও আছে রক্তপাতের, আর বাকি যে ভিডিও আছে ওগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল, ইন্দাস পুলিশ স্টেশন থেকে পুলিশ এসেছিল। আসার পর পুলিশের সামনে বলছে, স্যার ওই আতঙ্কবাদী, ওকে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু ওকে আমরা 30 জন 40 জন মিলে আমরা থানা ঘেরাও করবো, ওকে মেরে দেবো। এখন চাইছি, এখন তো বললাম আমরা যে আমার বাবাকে যেহেতু মেরে দিয়েছে, ঠিক আছে, কেন মেরেছে আর কারা মেরেছে সেটা জানবে, জানার পর সেই জিনিসটা কারা মেরেছে আমরা বলেছি, কারা মেরেছে তাদের পেছনে যারা যারা আছে তাদের শাস্তি হবে। আর কেন মেরেছে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্যই তো মারালো না, তো শিক্ষা ব্যবস্থা ঠিক করা হোক। আপনারা শুনলেন, আমরা কিন্তু আব্দুল হাফিজ বলছেন পরিষ্কার আমার বাবাকে কারা মেরেছেন তিনি জানেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তার কথা হয়েছে, অর্থাৎ আব্দুল হাফিজের কিন্তু টেলিফোনে কথা হয়েছে। দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, সিজেপির ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই ইন্দাসে সেখানে গেছে। শীর্ষেন্দুদা, এই নিয়ে আপনি কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? ভারতীয় সংবিধানের 19-1 এ ধারা অনুযায়ী বাক এবং মত প্রকাশের স্বাধীনতা আছে যে কোনো নাগরিকের, এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে। আরেকটা 19-1 বি ধারাতে অস্ত্রহীনভাবে যে কোনো মিছিলে, যে কোনো জমায়েতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার অধিকার আছে। তারা একটু ইন্টারাপ্ট করি, আশুতোষ রাঙ্কা টুইট করেছে, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, সিজেপির প্রতিনিধি যারা ইন্দাসে গিয়ে কিন্তু ভিজিট করেছেন। বলুন। সেই জায়গাতে উনি যদি আজকে সিজেপির দিল্লির যে যন্তর মন্তরে যে জমায়েত হয়েছিল, সেখানে ছেলে গিয়ে তার জমায়েতের কাছে শান্তিপূর্ণ মিছিলে যোগ দিয়েছেন, কি অপরাধ করেছেন? আজকে কিসের জন্য হয়েছে? নেট পরীক্ষার পর 2 বছর তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কার পরীক্ষার হচ্ছে? সে একটা ছোট পরীক্ষারও হতে পারে, কিন্তু পর 2 বছর নেট কারা দেয়? নিট কারা দেয়? নিট দেয় সেই ডাক্তার হওয়ার স্বপ্নকে দেয়। একটা ছাত্রছাত্রী তার ভবিষ্যতের কথা ভেবে, তার বাবা মা কত কষ্ট করে তার নিট পরীক্ষা দিয়ে একজনের ডাক্তার বানায়, সেই ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস পর 2 বছর। রেলের একটা দুর্ঘটনা ঘটবার জন্য লাল বাহাদুর শাস্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন। হ্যাঁ, পদত্যাগ করলেই যে তার সেটা হবে না সেটা নয়। ধর্মেন্দ্র প্রধান এতদিন পদত্যাগ করতে কত দিন বাদে তিনি পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করেছেন বলে যে কালকে প্রশ্নপত্র ফাঁস হবে না সেটা কি নয়। ইউপিএসসি পরীক্ষা আইএস আইপিএস যে তৈরি হয়, কই সেই পরীক্ষা তো প্রশ্ন ফাঁস হয় না, সেটাও তো সেন্ট্রালের পরীক্ষা। সেইভাবে করেন না কেন? সেইভাবে যখন একবার প্রশ্নপত্র ফাঁস হলো, পরের বছর আবার প্রশ্নপত্র ফাঁস হবে। আজকে যে ছেলেটা ইন্দাস থেকে
তার নিজের বাক এবং মত প্রকাশের স্বাধীনতা হিসেবে সে মিছিলে যোগ দিতে গেল, একদম। তাকে এগুলো তো বলা হলো। সে একটা প্রাইমারি স্কুলে তার ঠিকঠাক করে তার বনজঙ্গল, তার স্কুলটাকে, তার নিজের ছোটবেলাকার স্কুল, তার ডেভেলপমেন্টের জন্য হয়তো কিছু জড়ো করেছে মানুষকে, সেটা কি খারাপ কাজ করেছেন? আজকে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন, কোয়ালিফিকেশন বাবা মা ভাই বোন কেউ কেড়ে নিতে পারে না। এই একটা জিনিস, টাকা পয়সা হার ছিনতাই করতে পারে, কিন্তু নিজের বাবা মা নিজের এডুকেশন কোয়ালিফিকেশন কেড়ে নিতে পারেন না। সেই শিক্ষাগত যোগ্যতার উপরে আর কিছু নেই। বিবেকানন্দ বলছেন শিক্ষায় মানুষকে আলো দেয়। সেই আলোর দিকে আমরা যাব না আলো থেকে অন্ধকারের দিকে যাব? বেশ। কোন জায়গায় যাব আমরা? কোন জায়গায় আমরা ভবিষ্যৎকে পৌঁছাবো? কোন জায়গায় ছেলে মেয়েদের খুব এগিয়ে বড় দেবো? প্রশ্ন চিহ্ন। আমরা দুজনের কাছে আসবো, মহানন্দাদি এবং চন্দনা। তার আগে আপনাদেরকে শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু আব্দুল হাফিজের টেলিফোনিক কনভারসেশন হয়েছে। চলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল। ফোনটা নিয়ে আমি ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও তুমি এক কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে হ্যাঁ আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে অ্যাকচুয়ালি কালকে রাতের বেলাতে ওই কিছু ম্যাম অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন। ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। ওনাকে বললাম ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি না ওনাকে না, তার মানে তোমার ফোন নাম্বার গুলো, তোমার ফোনগুলো সব তুলবে, হ্যাঁ তুলে তারপরে দেবে বদমাইশি। হ্যাঁ পুলিশ যে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়, হ্যাঁ এইসব গুলো কিন্তু এফআইআর লিখতে হবে। তুমি হ্যাঁ। একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, হ্যাঁ সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে হ্যাঁ তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা দিদি। ওখানে আপনারা যেটা শুনলেন, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আব্দুল হাফিজ, যার বাবাকে পিটিয়ে খুন করা হচ্ছে অভিযোগ, তার কনভারসেশন। চন্দনদা। দেখুন, নতুনভাবে কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে একেবারে গোড়াতে যদি গলদ থাকে, এবং এখানে এই প্রশ্নটা উঠেছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটিতে আমাদের দেশে প্রথম রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। সেট অফ আইডিয়া হোয়াট শুড বি দ্য ডেমোক্রেসি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা কি হতে পারে। কারণ ট্রেনটি কিন্তু ওই রেলমন্ত্রী চালান না, বাট এই যে কালেকটিভ রেসপন্সিবিলিটিটাই গণতন্ত্রের মাধুর্য। তারপরে 18 জন কংগ্রেসের বিভিন্ন সময়ে 18 জন তার মন্ত্রিত্ব ত্যাগ করেছেন বহু ক্ষেত্রে, কমলাপতি ত্রিপাঠী থেকে আরম্ভ করে একেবারে শিবরাজ পাটিল পর্যন্ত, যাদের বিভিন্ন সময় রেসপন্সিবিলিটিতে মনে হয়েছে এবং তাকে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করেছেন। এবং আমি বারবার যে কথাটা বলছি, এই সরকার কেন্দ্রীয়ভাবে তুমি যদি দেখো তাহলে একটা জিনিস তুমি বোঝো, একটা আন্দোলন সংগঠিত হচ্ছে দিল্লিতে, সারা ভারতবর্ষের প্রশ্ন শিক্ষা ব্যবস্থার, প্রশ্ন শিক্ষামন্ত্রীর অযোগ্যতা, এবং বাধ্য করেছে এই ছাত্র যুবরা একদম। এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ পদত্যাগ করতে করতে। এবং প্রধানমন্ত্রীকে নরম হতে। 8টার মাইটি ওই সেই মেইন স্ট্রিম মিডিয়াতে 8টার সময় যে মাইটি প্রধানমন্ত্রীকে দেখতাম, সেই মিউইং এবং মোহন প্রধানমন্ত্রীকে ভাগবতের আমরা meeting, 1152 মোহন ভাগবতের মিটিং, সেটাও ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি মোহন ভাগবতজি যে কথাটা বলেছেন সেটাও ভেরি ভেরি ক্লিয়ার যে এটা করা যাবে না। এখন একদম। প্রশ্নটা হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে তো, দায়বদ্ধতা নিতে হবে তো। এখন একটা জিনিস দেখো, সেখানেই আন্দোলন করতে গেছে আর তাকে খুঁজে খুঁজে কোনো এক গ্রামের অসহায় একটা ছেলে তাকে মারলো, তার বাবাকে মেরেই ফেললো। এই যে ঘটনা, এতে প্রমাণ করে কি? এবং পাশাপাশিভাবে আমি তোমাকে এই কথাটা আরেকবার বলি, মমতা দেবী ওখানে ফোন করেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই 4 তারিখের পর থেকে এখানকার সেই ধরনের মানুষগুলো বারবারন্ত পাচ্ছে না কি? আমরা তো এই কথাটাই বলছিলাম ডিম থেরাপির ক্ষেত্রে, এই কথাটা এখনো বলছি। কারা বার করলো, কাদের স্বার্থে আঘাত লাগলো, কারা স্বার্থে আঘাত লাগলো? শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কার স্বার্থে আঘাত লাগলো? যেখানে ইন্দাসের মতো একটি রিমোট প্লেসে বাঁকুড়াতে একটি মানুষ, অসহায় মানুষকে মেরে ফেলা হলো কেন? এখন এই প্রশ্নটার জবাব পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি সরকার এবং বিজেপি যারা বিভিন্ন নেতৃবর্গ আছে তাদের দায়বদ্ধতা। এরা কারা?
আর এই ধরনের ব্যাপারগুলো ইনস্টিগেট কারা করছে, এটাও তো একটা বড় প্রশ্ন। এ তো ছড়িয়ে পড়বে, বিজেপির বিরুদ্ধে কোথাও আন্দোলন করা যাবে না, এটা হতে পারে নাকি? বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি এবং দিল্লিতে এবং সর্বভারতীয় একটা আন্দোলন, সেখানে খুঁজে বেশ। খুঁজে বার করা হবে কে কোথায় থাকে। বেশ বেশ মহানন্দাদি, আপনি শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কনভারসেশন, এফআইআর এর কপি তিনি চেয়েছেন, বলুন। এখন মুশকিল হচ্ছে, বললাম যেটা রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, দুটো জিনিস। একটা প্রথমত হচ্ছে সর্বগ্রাসী রাজনীতি, অর্থাৎ জীবন, সমাজ, মানুষের ব্যক্তিগত জীবন সব কিছুর মধ্যে রাজনীতি চলে এসেছে। সেটা যে ছিল না তা না, কিন্তু এমনভাবে চলে এসেছে যে মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সেগুলোকেও রাজনীতিকরণ করা হচ্ছে, যেটা খুব ডেঞ্জারাস। অর্থাৎ গণতন্ত্রে মানুষের বাক স্বাধীনতা থাকবে, আমাদের সংবিধান একটা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সংবিধান, যেখানে আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে যে কি কি মানুষের ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো যদি অ্যাকচুয়ালি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু গণতন্ত্রকে আঘাত করা। দ্বিতীয়ত তার মানে হচ্ছে যে আন্দোলন করার অধিকার সবার আছে, সেইটাকে মেনে নিতে হবে। সেটা শাসক বিরোধী যে কোনো জায়গায় যে থাকবে তাদের আন্দোলন করার অধিকার আছে, এটাকে ভুলে গেলে চলবে না। এবং এই বার্তাটা যারা নিচু স্তরের সমস্ত কর্মী, যারা অ্যাকচুয়ালি মানে লড়াই করে, তার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তৃণমূল স্তরের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু খুব বেশি কিছু পাওয়ার আশায় রাজনীতিটা করে না। যারা নেতা, তাদের অনেক কিছু পাওয়ার থাকে, তাদের গদি পাওয়ার থাকে, তাদের পাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে। কিন্তু যারা সমস্ত সাধারণ মানুষ, তারা কিন্তু একটা নেতার কথায় উদ্বুদ্ধ হয়ে সেই দলটা করছে, জীবন দিচ্ছে। তাদের কথা ভাবতে হবে, তাদের কথা ভাবলে তবেই কিন্তু রাজনীতিটা সার্থক হবে। আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদের পাশে দাঁড়িয়েছেন, মানুষ কি ভুলে গেছে যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, অথচ এই রাজ্যে 85% বেশি মানুষ, বাচ্চারা কিন্তু সরকারি স্কুলের উপরে নির্ভরশীল। এই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে যদি কেউ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলে বা কিছু দেখতে চায়, সেটা অপরাধ, এটা তো হতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে মানুষগুলো তো একই রয়ে গেছে। এই কালচারটা বদলানো এখনকার সরকারের একটা বিরাট দায়। আমরা চাইবো, সবে তারা সরকারে এসেছে, তাদের সমালোচনা করার সময় এখনো আসেনি, তাদের সময় দিতে হবে। কিন্তু মানুষ এক্সপেক্ট এগুলো করে, মাথায় রাখতে হবে, কড়া হাতে দমন করতে হবে। এই জিনিস বাংলার সংস্কৃতি হতে পারে না। বাংলা সব সময় ভারতবর্ষের মধ্যে একটা আলাদা সংস্কৃতি বজায় রেখেছে, যেখানে শিক্ষার মূল্য সর্বাগ্রে ছিল। পৃথিবীতেও সেই জায়গা বাংলা রাখতে পেরেছে। তাহলে সেইটাকে কড়া হাতে দমন করতে হবে বর্তমান সরকারকে, বিরাট চ্যালেঞ্জ। বেশ, প্রথমেই আমরা আপনাদের ক্লিপিং দেখাবো। দিল্লির ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবসের দিন বন্দে মাতরম গান যখন প্লে করা হচ্ছে, যখন চলছিল, তখন সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু উপস্থিত ছিলেন। আগে আপনারা ক্লিপিংটা দেখুন, তারপর আলোচনায় আসবো। দেখুন। দেখুন, আমরা যে ভিডিও আপনাদেরকে দেখালাম, সেই ভিডিওতে দেখুন সোনিয়া গান্ধীর পাশে কিন্তু মল্লিকার্জুন খাড়গে দাঁড়িয়ে আছেন, এবং তারপর রাহুল গান্ধী। বন্দে মাতরম কিন্তু যখন চলছে, তখন হাতের ইশারাতে
তিনজনই কিন্তু কাউকে ডাকলেন, ডেকে কিছু একটা বলার চেষ্টা করলেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কন্ট্রোভার্সি বন্দে মাতরম যখন চলছে, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী যেখানে উপস্থিত স্বাধীনতা দিবসের দিন, এই নিয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চলুন। বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। পরিবারের চিঠির উত্তর দেবেন যথাযথভাবে, এটুকু আমি আশা করি। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু তার নিন্দা জানাচ্ছেন এবং তিনি বলছেন যে এটা কেন করা হবে, এ নিয়ে আমরা আলোচনা করব। চন্দনদার কাছে আমরা সব শেষে যাব, কিন্তু তার আগে শীর্ষেন্দুদা আপনাকে জিজ্ঞেস করব, আপনি দেখলেন, সবাই বাংলার মানুষ দেখলো যখন বন্দে মাতরম ইন্দিরা ভবনে প্লেড হচ্ছে এবং যেখানে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, তার উত্তরে সিএম যা বলেছেন বলুন। বন্দে মাতরম হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের পবিত্র বীজ মন্ত্র, মাতৃবন্দনা। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ যে উপন্যাস, সেই জায়গা থেকে বন্দে মাতরম উঠে আসে এবং ঋষি অরবিন্দ এই বন্দে মাতরমকে তার জাতীয় সঙ্গীত বলে অভিহিত করেছিলেন। বন্দে মাতরম একটা শুধু ওয়ার্ড না, বন্দে মাতরম রক্ত, বন্দে মাতরম গৌরব, বন্দে মাতরম ঐতিহ্য। এটা যখন গানটা শুধু নয়, যে ওয়ার্ডটা যখন করা হয়, যখন আমরা সেই জায়গার থেকে দেশমাতৃকার বন্দনা করি, তখন সেটাকে গায়া হোক কিংবা চুপ করে দাঁড়ানো হোক, সেটাই নিয়ম, সেটাই ঐতিহ্য, সেটাই হয়ে আসছে। আমরা সবাই জানি, প্রত্যেকে জানতো, ছোটবেলা থেকে জেনে আসছে। সেখানে কিন্তু এই যে জায়গাটা দেখা যাচ্ছে ছবিতে, সেটা এখন উচিত কি উচিত নয়, এটা কিন্তু নিয়ম বহির্ভূত, এটা ঠিক নয়। কারণ এটা দেশমাতৃকা কি দেশভক্তি নেই সেটা বলবো না, কারণ তিনি গাইছিলেন, তিনি গানটা গাইছিলেন, নিজে গাইছেন। তার মধ্যে কি একটা হলো, সেটা যেমন করা উচিত হয়নি। আর একটা কথা, যে প্রত্যেকে একদম রে 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 করে উঠলেন, সেটাও হয়তো কিছুটা কম করা উচিত। কারণ এই যে দেশভক্তি, সেটা প্রত্যেকের ভেতর থেকে যেমন আসে, বাইরে থেকেও তেমনি করতে হবে। দেশ মাতৃকার উপর কিছু থাকতে পারে না, দেশভক্তির উপর কিছু থাকতে পারে না। দেশ আগে, তারপরে আমরা। কারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, সে দেশকে শক্তিশালী করার পথে আমরা প্রত্যেকে যেন সব সময় হাজির হয়ে বসে থাকি। এটা কিন্তু করলে আইন বিরুদ্ধ, এটা কিন্তু আইনে পড়ে, এটা বিরোধিতা হবে। কারণ এটা করা যায় না, যেই করুক। আজকে রাষ্ট্রপতি করলেও করা যায় না, আর আজকে সাধারণ মানুষ করলেও করা যায় না। প্রত্যেকটা মানুষের জন্য আইন কিন্তু সমান, আইন কিন্তু এর জন্য বেশি সমান আর ওর জন্য কম সমান, এটা হতে পারে না। বেশ, মোহনাদি, আপনি ক্লিপিং দেখলেন এবং মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও শুনলেন, বলুন। দেখো, আমাদের জাতীয় সঙ্গীত যেটা যেটা জনগণ মন অধিনায়ক জয় হে, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা রচনা করেছিলেন, সেটাতে মূলত আছে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের কথা। যে বৈচিত্র্যই কিন্তু ভারতবর্ষের বৈশিষ্ট্য, সেটাকেই তুলে ধরা হয়েছে বিশ্বের দরবারে। এবং সবাইকে নিয়ে থাকার কথা, সব মানুষকে নিয়ে, তাদের সব রকমের সংস্কৃতিকে নিয়ে দাঁড়িয়ে থাকার কথাই হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে। কিন্তু বন্দে মাতরম এমন একটা গান, সেই সঙ্গীত কিন্তু বিপ্লবীদের বীজ মন্ত্র ছিল। একদম বিপ্লবীরা এই গান গেয়ে নিজেদের অনুপ্রাণিত করেছে, শুধু নয়, তখনকার যুব সমাজকে অনুপ্রাণিত করেছে এই গান। এবং কংগ্রেসের অধিবেশনে তো বরাবরই এই গান গাওয়া হতো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন বর্তমান সরকার যখন এটাকে ন্যাশনাল সং হিসেবে ডিক্লেয়ার করেছে, তাদের যাই মতাদর্শ থাকুক সেটা অন্য কথা, কিন্তু যখন এটাকে ন্যাশনাল সং হিসেবে ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট,
তখন সেটাকে কিন্তু শ্রদ্ধা জানাতে হবে। এবং প্রপার শ্রদ্ধা মানে যেটা আইনেও রয়েছে, যেটা শীর্ষেন্দু একটু বলল, যে এটাকে কিন্তু কোনোভাবেই ভায়োলেট করা যাবে না। ন্যাশনাল অ্যানথেম যতটা গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সংও ততটাই গুরুত্বপূর্ণ। কাজেই এখানে বিচ্যুতি ঘটলে সেটা বিরোধীরা নিশ্চয়ই সমালোচনা করবেন, কিন্তু এখানে যার বিরুদ্ধে অভিযোগ মাননীয়া সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, তিনি যে এটাকে মানছেন না বা অসম্মান করছেন, একেবারে মানে ইচ্ছে করে করছেন তা নয়, তার একটা চ্যুতি এখানে হয়েছে, এটা দেখা যাচ্ছে ভিডিওতে। কাজে তাকে আরো সতর্ক এই কারণে হতে হবে, কারণ তিনি একজন জনপ্রতিনিধি, অবশ্যই একটা জাতীয় দলের তিনি একজন নেত্রী। কাজেই সেখানে তাদের আরো সচেতন হতে হবে, কারণ তাদের যে কোনো রকমের ভাবভঙ্গি, কথাবার্তা সবই কিন্তু দলের মানুষ এবং সাধারণ মানুষ তারা কিন্তু অনুকরণ করে। কাজে এই বার্তাটা যেন সবার কাছে যায় যে জনগণমন যেরকম আমাদের জাতীয় সঙ্গীত, তাকে যে শ্রদ্ধা আমরা করি, বন্দে মাতারমকেও সেই একইভাবে কিন্তু শ্রদ্ধা জানাতে হবে। মন থেকে মানুন বা না মানুন, এটা সরকার যখন এটাকে জাতীয় সঙ্গীত, জাতীয় ন্যাশনাল সং, রাষ্ট্রগান হিসেবে ডিক্লেয়ার করেছে, এটাকে মান্যতা দিতে হবে। কাজে এর কোনো চ্যুতি হওয়া কখনোই উচিত নয় বলে আমার মনে হয়। বেশ, চন্দনদা, বিস্তর অভিযোগ এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রিয়াকশন, মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আপনি শুনলেন, যা ভিডিও মানুষ দেখলো আপনিও দেখলেন, বলুন। দেখো, একেবারে শুরুতে বলি, সেন্টিমেন্টালিজম বলে একটা ব্যাপার আছে, এবং সেন্টিমেন্টালিজমের সাথে একেবারে সম্পৃক্ত হয়ে যায় জাতীয় স্তবক, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তবক। তুমি ন্যাশনাল অ্যানথেম অথবা ন্যাশনাল সং বা দুটোই। এখন প্রশ্নটা হচ্ছে যে কারণে আজকে এই 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 আলোচনা, আমাকে বুঝতে হবে এই আলোচনার মধ্যে একটা রাজনৈতিক আঙ্গিক আছে, এবং সেটা আছে এখানে। অ্যাকিউজ করেছেন প্রথম কে? অ্যাকিউজ করেছেন, আমি কিন্তু অ্যাক্সিডেন্টাল একটি ঘটনাকে আমি অস্বীকার করছি না, আমি শুধু যেটা এক্সপ্লানেশন করবার চেষ্টা করছি। অ্যাকিউজ করেছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্থানের। এই ভিডিওটা দিয়েছেন এবং এটা হচ্ছিল ইন্দিরা ভবন, কংগ্রেসের জাতীয় হেডকোয়ার্টার্স। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই কংগ্রেস ভবন এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে, বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হচ্ছে। ইনফ্যাক্ট এটা বুঝতে হবে 1896 সালে কংগ্রেস অ্যাডপ্ট করে প্রথম দুটো স্ট্যাঞ্জা, এবং সেই বন্দে মাতরম সারা ভারতবর্ষের বিপ্লব, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিপ্লবী রাজনৈতিক নেতা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মূল মন্ত্র, এবং ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে। ইনফ্যাক্ট এমন একটি মানুষের কাছ থেকে আমরা এটা শুনলাম, আমি বারবার একটি কথা বলবো, কেউ বললেন বিদেশিনী, আমরা শুনেছি, আমি জানি না তারা নেলি সেনগুপ্তার নাম শুনেছেন কিনা, তারা অ্যানি বেসান্তের নাম শুনেছেন কিনা। যদি না শুনে থাকেন তাহলে তার ইতিহাস পড়তে হবে। এবং বন্দে মাতরম তাদেরও মন্ত্র ছিল, বন্দে মাতরম তারাও শিক্ষিত করেছে তার সম্প্রদায়, তার সমসাময়িক মানুষগুলোকে। সুতরাং আমাকে এটা বুঝতে হবে যে একটু যদি পিছিয়ে যাই আমরা, ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেখানে অ্যাকিউজগুলো করা হচ্ছে বা অভিযোগ তোলা হচ্ছে, সেখানে কিন্তু একটি পরিষ্কার ঘটনা বেরিয়ে আসবে। 1937 সালে, তখনও নেতাজি সুভাষ বসু কংগ্রেস সভাপতি নন, তার পরের বছর হবেন। যখন এই প্রশ্নটা উঠেছিল যে জাতীয় কংগ্রেস অ্যাডপ্ট করবে সম্পূর্ণটা কিনা, অর্থাৎ 6টা স্তবক থাকবে কিনা নাকি দুটো থাকবে, যেটা নিয়ে একটা কনফিউশন ছিল, কিন্তু দুটো থেকেই শুরু হয়েছে, একেবারে 37 পর্যন্ত সেই ঘটনাই ঘটেছে মহাত্মা গান্ধীর নির্দেশে। সুভাষ বসু এবং নেতাজি সুভাষ বসু এবং পণ্ডিত জওয়াহরলাল নেহেরু আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে। আমরা জানি উনি অ্যাডভাইস করলেন প্রথম দুটো স্তবক, যেটা নিয়ে একটা ব্যাপক কন্ট্রোভার্সি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে বিশেষভাবে এই কথাটা কেন বললাম, নামগুলো কিন্তু আসছে না। অর্থাৎ শুভেন্দুবাবু যেখানে সোনিয়া গান্ধীকে অ্যাকিউজ করতে পারেন আমি মেনে নিলাম, কিন্তু এরা কখনো এই কথাটা বলেননি যে এই দুটো স্ট্যাঞ্জাকে রাখবার জন্য কারা এই সক্রিয়তা দেখিয়েছেন। পণ্ডিত নেহেরুকে না ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু সুভাষবাবু, রবীন্দ্রনাথ ঠাকুর, এই জায়গাটাতে তো হিট করতে পারছে না। মুশকিল হচ্ছে এখানে যে ওই কোনো রকম একটা টাচি ব্যাপার, পার্লামেন্ট সবে শেষ হয়েছে, একটা বড় বিপর্যয় হয়েছে পার্লামেন্টের, ডিলিমিটেশন নিয়ে আলোচনাই করতে পারেননি, বিরোধীরা যথেষ্ট চাপে রেখেছেন। এই পটভূমিতে যদি কেউ দেখে তাহলে বুঝবে রাজনৈতিক উদ্দেশ্য এই প্রচারের কোথায়। এবং তার জন্য আমি বারবারই বলছি, দ্যাট ওয়াজ অ্যাক্সিডেন্টাল জেস্চার ছিল।
এবং বারবার এটা বলা হয়েছে যে আমাদের কংগ্রেসের দপ্তর থেকে স্টেটমেন্ট করা হয়েছে ক্লিয়ারলি কোনো রকম অসম্মান কিংবা অসম্মান বা শিষ্টাচার বিরোধিতা নয়। কিন্তু একটা জায়গায় তোমাকে আমি বলি, এখানে শেষ করব, কারা বলছেন এই কথা? হিন্দু মহাসভা কোনোদিনও বন্দে মাতারম গানটাকে নেননি তো, স্লোগানে ছিল। 52 বছর স্বাধীনতার 52 বছর পর্যন্ত আরএসএস এই পতাকা তোলেননি, জাতীয় পতাকা তোলেননি, বন্দে মাতারম গাননি। তারা কেন বলছেন আজকে? আজকে শীর্ষেন্দু মহানন্দা দেবীরা বলবেন, আজকে আরএসএস বলবার জায়গায় নেই, বেশ, বিজেপি বেশ, বলবার বেশ, জায়গায় বেশ। নেই। বেশ চন্দনদা, আমরা প্রায় শেষের দিকে, এবার আমরা যে টপিকে যাব, মর্মান্তিক দুর্ঘটনা আজকে কিন্তু ঘটেছে তারাপীঠে হোটেলে, যেখানে ভাবুন সামনে আগুন আর পেছনে ইমার্জেন্সি এক্সিটে তালা, যতুগৃহর মতো অবস্থা। কিছুক্ষণের মধ্যেই আপনারা ছবি দেখবেন। এবং সেখানে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো দিতে গিয়ে কিন্তু 8 জন শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু মারা গেছেন এবং 22 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছে। দেখুন যে আমরা অ্যারো দিয়ে কিন্তু দেখাচ্ছি, আগুন লেগেছে হোটেলের। আজকে সকালের ছবি এটা। এমনিতেই সকাল থেকে কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠে কিন্তু বহু মানুষ গেছিলেন পুজো দেওয়ার জন্য এবং এই মর্মান্তিক দুর্ঘটনা 8 জন মারা গেছেন এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে সামনে আগুন এবং পেছনে ইমার্জেন্সি এক্সিটের তালা এবং ফায়ার অ্যালার্ম কাজ করেনি, এরকমও কিন্তু অভিযোগ এবং এরকম কিন্তু খবর সামনে উঠে আসছে। এই নিয়ে আপনাদের সামনে আমরা ডিসকাশনে যাওয়ার আগে রামপুরহাটের বর্তমান বিধায়ক ধ্রুব সাহা কি বলেছেন চলুন। क्या है पहले देखने दीजिए। जो सिस्टम है वो सिस्टम पूरा बिगाड़ चुका था, इसीलिए टीआरडीए का बदनामी है, इसीलिए टीआरडीए का तदंत होना चाहिए। इतना बड़ा बिल्डिंग बनाया और आग निभाने का कोई व्यवस्था नहीं है, इसको जतुगृह बना दिया है। वो घुसो और मर जाओ, और मरने का जो मैंने ये जतुगृह बनाया है पैसा लेके बनाया था टीआरडीए ने। শীর্ষেন্দুদা, আজকে তারাপীঠে এই দুর্ঘটনা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছি এবং আপনি ধ্রুব সাহার সেখানকার রামপুরহাটের এমএলএ স্টেটমেন্ট শুনলেন এবং টিআরডিএ তদন্ত পরিষ্কারভাবে বলছেন যে আগের সরকারের জন্য দায়ী। বলুন। খুবই মর্মান্তিক। আগের সরকার দায়ী কি কোন সরকার দায়ী? কথার পিঠে কথা সিলিং ছুঁয়ে গেছে। একে দোষ দিচ্ছেন আর ওকে দোষ দিচ্ছেন, দোষ কারোর কোথাও নেই। যে মৃত্যুগুলো হলো যার বাড়ির গেল তাদেরই গেল, আর সবাই চুচু করলে হবে? সে জায়গা দেখতে হবে কেন হয়েছে, আরো যাতে না হয়। আজকে পলিউশনের সার্টিফিকেট ছিল কিনা, আজকে সেই জায়গাতে অগ্নি নির্বাপক যে যন্ত্র ছিল কিনা, প্রত্যেকটা প্রশ্ন চিহ্ন দেখতে হবে। হোটেলটা চলছে কি করে? প্রত্যেকটা হোটেল, আজকে 100 থেকে 500 হোটেল চলছে তারাপীঠে। মানুষ চায় তার তারামার কাছে তার তার প্রণাম করতে, তার জাগ্রত ইয়েতে। কেন সেই জায়গাতে গিয়ে তার মৃত্যু মুখ দেখবে? আর সেখানে এমার্জেন্সি খোলা থাকবে না, এমার্জেন্সি সিঁড়িতে সেখানে অনেক কিছু জিনিসপত্র থাকবে, ডাস্টবিন থাকবে। এই হোটেল চলছে, এগুলো প্রত্যেকটা দেখতে হবে। শুধুমাত্র দোষারোপ করলে হবে না। আজকে নতুন সরকার এসছে সেই জন্যে, আস্থা সেই জন্যে, ভরসা সেই জন্যে, ভয় আউট সেই জন্যে। মানুষকে সেইভাবে এগিয়ে যেতে হবে। আজকে যেখানেই হোক, 7 জন হোক, 8 জন হোক, এইভাবে মৃত্যু হলে কোন জায়গায় যায়? বাংলা কি সেই পথে এগুলো যায়? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা আতঙ্কে ভুগবো, রাস্তায় খানাগন্ধতে আতঙ্কে ভুগবো বর্ষায়। আজকে হোটেলে যাব, সেখানেও শান্তিতে নেই, মোড়ে শান্তিতে নেই, জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, পঞ্চায়েত নেই, তার বিধাননগর মানে মিউনিসিপ্যালিটি নেই, কর্পোরেশন নেই। কোথায় যাবে মানুষ? মানুষ কি ঘরে বসে থাকবে? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আসছে। 100 দিন হয়েছে, 200 দিন বাদে বলবেন না যে মাত্র 200 দিন হয়েছে। একদম একদম মর্মান্তিক দুর্ঘটনা। মনোনীকে শেষ করবো, তার আগে চন্দনদা আপনি দেখলেন, শুনলেন এবং সেই ব্লেম গেম বলুন। না, আমি আবারও বলি, এবার মানুষ যথেষ্ট বিরক্ত। কারণ আমার প্রশ্নটা এখানে না, আর কতদিন সময় দিলে একটা সরকার বলবে আমি নতুন, আমি দেখছি। এই জায়গাগুলোকে বুঝতে হবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অ্যাকশন তারা নিচ্ছেন কি? আমি শুধু একটুকু বুঝতে চাই, গত সরকার ব্যাপক ভুল করেছেন, মানুষ সরিয়ে দিয়েছেন, কিন্তু এই 100 দিনের মধ্যে কোনো এফার্ট দেখতে পেরেছি কি যেখানে ইন্সপেকশন হচ্ছে,
যেখানে এই 100 দিনের কর্মচারীরা তো মাইনে পেয়েছেন নাকি? তাদের কাজটা কি ছিল? যারা ইন্সপেক্টর তারা কি ইন্সপেকশন করেছেন নাকি আগের সরকারের মতো এই সরকারও স্লথ? এগুলোকে বুঝতে হবে। আমি প্রধানতম একটি কথা বলি, এগুলো সম্পূর্ণ দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া। একজন এমএলএ জিতেছেন, তিনিও তো 100 দিনের এমএলএ হয়ে গেছেন। তিনি কোনো উদ্যোগ নিয়েছেন সেখানে? কোথাও কোনোভাবে 100 দিন কম সময় নয়, 100 দিনে কোনো উদ্যোগ নিয়েছেন যেখানে যে তার দল বা তিনি তার ব্যক্তিগত উদ্যোগে অথবা তার অফিসিয়াল ক্যাপাসিটিতে সেখানে গিয়ে ইন্সপেকশনগুলো করছেন, রাস্তাঘাটে উন্নয়নের জন্য পরিকল্পনা করছেন, এটা তো করা যেতে পারত। সেটা ভিজিবল নয়। শুধু আগের সরকার দায়ী বললে দায়বদ্ধতা এড়ানো যাবে না। তার কারণ তারা নির্বাচিত হয়েছেন, তাদের দায়বদ্ধতার কতদিন সময় দিতে হবে মানুষ কিন্তু এই প্রশ্ন করছে, আর কতদিন চাই? বেশ, মনোজি আর কতদিন চাই সংক্ষেপে? দেখো, এটা আলোচনা করতে গিয়ে আমার প্রথমেই যে কথাটা মনে হচ্ছে, কলকাতা শহরের বুকে আমরি হাসপাতাল, আজকে সেটা বড় বড় করে জলজল করছে মণিপাল, হাত বদল হয়ে গেল। কে দায়ী ছিল এই আমরি হাসপাতালের এত বড় দুর্ঘটনার জন্য? কারোর কি শাস্তি হয়েছে? আমি তো জানি না, বাকিরা হয়তো জানবেন। কোনো শাস্তির ঘটনা কিন্তু আমরা দেখিনি। এইরকম ভাবে খিদিরপুর বলো, অন্যান্য যে কোনো জায়গায় যে বিপর্যয়গুলো ঘটছে সম্পূর্ণভাবে উদাসীনতার জন্য। ইন্সপেকশন ঠিক মতো হয় না, ফায়ারের কাগজপত্র থাকে না, যেটা অত্যন্ত দরকারি যে কোনো প্রতিষ্ঠানে, কিচ্ছু লক্ষ্য রাখা হয় না। তার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে ধারণা হয়েছে ওসব না হলেও চলবে, ব্যবসাটা করে গেলেই হলো। বা তার আরেকটা বিপজ্জনক জিনিস, সেটা হচ্ছে পরিবেশকে মানা হয় না। কেদারনাথের বিপর্যয়, ঋষিকেশের বিপর্যয় আমাদের গা সহ হয়ে গেছে, কিছুতেই কিছু হয় না। কাজে এখানে প্রশাসনের একটা বিশাল বড় দায়িত্ব। নতুন সরকার যদি সত্যি একটা নতুন ভোর আনতে চায় এই রাজ্যে, তাহলে কড়া হাতে এগুলোকে দেখতে হবে। যেখানে বেনিয়ম তার লাইসেন্স ক্যান্সেল করতে হবে এবং শাস্তি দিতে হবে। যাদের জন্য এই নিরীহ মানুষগুলোর প্রাণ গেল তাদের শাস্তি দিতে হবে। তবেই যদি মানুষের শিক্ষা হয় যে নিয়মের বহির্ভূত কাজ করা যাবে না। বেশ, আমাদের আজকের এই অবধি আমরা রাখলাম আজকের পর্ব। মহানন্দাদি, চন্দনদা, শীর্ষেন্দুদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে সেটা নিয়ে ডিসকাস করবো। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।